তারানাথ তান্ত্রিকের ইদানিং শরীরটা বেশ খারাপ যাচ্ছে। শুধু যে বয়স হয়েছে তাই নয়, মাঝে মাঝে সে যেন অন্যমনস্ক হয়ে যায়। যদিও এর আরেকটা কারণ হতে পারে, শৈশবে তার জীবনে নানান অভিজ্ঞতা হয়েছে, সেগুলো ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর, তাই হয়তো সেগুলো মনে পড়ে যায়। আর খাওয়া দাওয়া আগের থেকে কমে গেছে, বাইরে প্রায় বেরোই না। শুধু আমরা গেলে সে যেন বল ফিরে পায়। তাছাড়া তার দেখাশোনার জন্য চাকর শ্রীনাথ আছে। চারি এসেছিল, বাবাকে দেখে চলে গেছে। আমরাও কয়েকদিন হলো যাইনি, কাজের প্রচুর চাপ। আজ শনিবার, আজ অফিস হাফ ছুটি। আজকের দিনটা বিশ্রাম নিয়ে কালকে রওনা দেব তার বাড়িতে। আজ রবিবার, সময়টা ফাগুন মাস। তবে আজ সকাল থেকেই আকাশে মেঘ কালো হয়েছে। মেসের ম্যানেজার জানিয়ে দিল আজ দুপুরে খিচুড়ি হচ্ছে, তার সাথে বেগুন ভাজা আর আলু ভাজা। দেখতে দেখতে বেলা 10টা বাজতেই বৃষ্টির ঝেঁপে এলো। আমি একটু হাসলাম, কারণ এ আমাদের কপাল লিখন। আমরা যেদিন তারানাথের বাড়ি যাই, পবনদেব তার গতি বাড়িয়ে দেন। এমন করে দুপুরটা কাটলো। আমি দুপুরের আহার সেরে টেনে একটা ঘুম দিলাম। 5টার সময় উঠে দেখি তখনও বৃষ্টি হচ্ছে, তবে গতিবেগ সামান্য কম। আমি বারান্দায় বসে চা খাচ্ছি। ঠিক 5:30 নাগাদ কিশোরী সেন এসে হাজির হলো। এমন বাদলায় মন মরা কেন হে? এই তো তোমার জন্যই অপেক্ষা করছি। আর বসে কাজ নেই, চলো মটলেনে যাও যাক। ঠাকুরমশাইয়ের শরীরটা ভালো ছিল না, তারানাথ দর্শন হবে, আবার গল্পও শোনা হবে। মিনিট খানেক পর আমি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। ট্রামে উঠলাম না, দোকান থেকে পাসিং শো কিনে পায়ে হেঁটে জলকাদা পেরিয়ে হাজির হলাম মটলেনে তারানাথের ডেরায়। ছাতাটা বন্ধ করে দরজায় টোকা মারতেই দরজা খুলে দিল শ্রীনাথ। জানবাবু, আগে ওই বৈঠকখানায় আছে। আমরা ছাতাগুলো দরজার কোনায় রেখে বৈঠকখানায় গেলাম। দেখলাম তারানাথ দশম মহাবিদ্যার একটা বই নিয়ে আপন মনে বিড়বিড় করছে। আমাদের আগমনে একটু চোখ তুলে দেখে বলল, তা বাবুদের সময় হয়েছে আসার? আরে না না, আসলে কাজের চাপ ছিল তো, তাই আর কি। হ্যাঁ, সেই পৃথিবীতে আর তো কেউ কাজ করে না। আমি পাসিং শো এর প্যাকেটটা তাকে দিয়ে বললাম, আজ তেলে ভাজা নাস্তিক, তাই একটু প্রণামীটুকু গ্রহণ করুন। বসো তাহলে, শ্রীনাথকে চা বলি দিতে। ভিতরে চায়ের কথা বলে আবার তক্তপোষে বসলো তারানাথ। তারপর একটা পাসিং শো ধরিয়ে আপন মনে সুকটান দিতে দিতে বলল, আজকাল শরীর খুব একটা ভালো যাচ্ছে না, বয়স হচ্ছে তো, আর কদিন থাকবো কে জানে। তবে তোমরা আশায় একটু ভালো লাগছে। কিছুক্ষণ চুপচাপ। তারপর পাসিং শো এর শেষ টানটা দিয়ে ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের শেষ অংশটা ফেলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শ্রীনাথ চা ও মুড়ি মাখা নিয়ে এলো। এখন তো আর কথা চলে না। চুপ থেকে চা জলযোগ করতে লাগলাম। খাওয়া শেষ হলে পর বললাম, আজ কি ফাঁকা ফাঁকা যাবে নাকি দিনটা? এমন বাদলায় আপনার আষাঢ়ে গপ্প বলুন না। তা বাবু, আমার কাছে কি গল্পের ভান্ডার আছে? তারানাথ তান্ত্রিক গল্প বানায় না বা মিথ্যে বলে না। আমার জীবনের সব সত্য কাহিনী আর বড় ভয়ানক বটে। বেতাল জাগানো থেকে শুরু করে পঞ্চমুণ্ডির আসন কোনোটাই বানানো নয় বা আষাঢ়ে গপ্প নয়। এমনকি স্বয়ং মধুসুন্দরী দেবীকে দেখেছি। সেগুলো তোমাদের গল্প বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে চিরস্মরণীয়। দেখলাম তারানাথ খুঁজে গিয়ে তার বকবকানি শুরু করেছে। তাছাড়া বয়স বাড়লে বকবকানি বন্ধ হয় না। আরে না না না, অবিশ্বাস যদি করব তাহলে আপনার কাছে বারবার আসবো কেন বলুন তো? আপনার কাহিনী শুনতে ভালো লাগে, তাই আসি। এই কথায় তারানাথ শান্ত হলো। আর চোখে কিশোরীর দিকে চাইলাম, দেখি সে মৃদু হাসছে। তাহলে শুরু করুন। সত্যি বলতে কি, তোমাদের দোষ দেওয়া যায় না। এখন অনেকেই এইসব বিশ্বাস করবে না,
আসলে বর্তমান পরিস্থিতিতে যা অবস্থা, তাতে বিশ্বাস যা অবিশ্বাস্যই তাই। তবে মনের মধ্যে বিশ্বাস জন্মালে তবে এইসব গল্প বিশ্বাস করা যায়। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি কি সব দিন গেছে। ঝড় জল বৃষ্টিতে সেসব কথা ভাবলে আজও গায়ে কাটা দেয় হে। দেখলাম তার চোখ মুখ আবার উদাস হয়ে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাক, যা গেছে তার ফিরবে না। সব স্মৃতি আমার স্মরণে থাক। তবে যা তোমাদের একটা অন্য রকমের ঘটনা বলি। একবার কাজের সূত্রে বর্ধমান জেলায় গিয়েছিলাম, বুঝলে। রাতে ফিরতে পারিনি বটে, কিন্তু এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলাম, সেটাই বলি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গল্প শুরু করলেন তারানাথ তান্ত্রিক। আমরা মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। আমি একবার কাজের সূত্রে ধানপাট নামে একটা গ্রামে গিয়েছিলাম। গ্রামটা বর্ধমান জেলার, কিন্তু অনেকটা ভেতরে। গরুর গাড়ি ও খানিকটা পায়ে হেঁটে যেতে হয়। এক যজমানের বাড়িতে পুজো করে ফিরছিলাম, কিন্তু ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই ঠিক করেছিলাম কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নেব। তখন সবে সূর্য ডুবেছে, রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে গেছে। অনেক চাষি ও কর্মজীবীরা দিনের কাজ শেষ করে বাড়ি ফিরছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে এদিক ওদিক তাকাচ্ছিলাম। হঠাৎ সামনে একজনের বাড়ি চোখে পড়ল। ভাবলাম এখানেই আশ্রয় নিই। আমি উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, কেউ আছেন? একটু বাইরে আসুন না। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ মতো লোক বাইরে বেরিয়ে এলো। আমাকে দেখে একটু ভুরু কোচকালো, তারপর বলল, কে? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী, ব্রাহ্মণ। আজ রাত্রিটা একটু আশ্রয় মিলবে? আমি গতকালই চলে যাব, শুধু আজ রাতটা। আমার কথা শেষ হলো না। বৃদ্ধ ব্যস্ত হয়ে বলল, আরে আরে আসুন আসুন, ওরে সনাতন, বাইরে আয়, দেখ একজন ব্রাহ্মণ এসেছে, শিগগিরই আয়। একজন লোক বেরিয়ে এলো ভেতর থেকে। তার বয়স ওই 40-এর কাছাকাছি, শরীরে সামান্য মেদ। আমাকে দেখে একটু হেসে বলল, ভেতরে আসুন ঠাকুরমশাই। তারা যেন আমাকে নিয়ে ব্যস্ত হয়ে বলল। বৃদ্ধের নাম শঙ্কর সামন্ত, আর সনাতন হলো তার পুত্র। সনাতন আমার পায়ে জল দিয়ে ধুইয়ে দিল। আপনি ঘরে বসুন, আমরা আসছি। আমরা ভেতরে প্রবেশ করলাম। বেশ ঘরখানা। মনে হলো এরা গ্রামের পুরো অবস্থাপন্ন লোক। ওপর নিচ মিলিয়ে 10-12খানা ঘর হবে, আর প্রত্যেকটাতেই লোক থাকে। বাড়ির সামনে বড় দালান, তারপর মস্ত বড় একটা উঠোন, এবং সেখানে ধানের গোলা। ধানের গোলা, হেসেল ঘর, স্নান ঘর, গোয়াল ঘর সব আছে। আমি গুছিয়ে বসলাম। মিনিট 10 পরে সনাতন চা আর জল খাবার এনে দিল। অতটা হেঁটে খিদে পেয়েছিল, তাই আনা মাত্রই সেগুলোকে সদ্ব্যবহার করলাম। কিন্তু তখনও আমি জানি না যে এখানে কিছু একটা হবে। সনাতন আমার সাথে বসে অনেকক্ষণ কথা বলল। লোকটা বেশ। সনাতনের পান ও মধুর ব্যবসা আছে, এছাড়াও সুদ, মাছের আড়ত, জমি জমা তো আছেই। সনাতনের একটি ছেলে, নাম হলো শশধর, বয়স 13। সে স্কুলে পড়াশোনা করে। কিছুক্ষণ ইতস্তত করে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি জ্যোতিষ শাস্ত্র জানেন? বা ধরুন ওই বাস্তু বিচার বা হলুদ পোড়া, বাটি চালনা ইত্যাদি দেওয়া? কেন, কিছু সমস্যা হয়েছে নাকি? তাহলে আপনাকে একটা ঘটনা বলি, আপনি শুনে বলুন কি করে সম্ভব এসব। আচ্ছা, আমাকে বলুন দেখি, যদি কোনো কিনারা করতে পারি। আমার এক পিসির মেয়ে আছে, নাম কমলা। বর্তমানে তারা বোলপুরে থাকে। আমার পিসমশাই নেই, মারা গেছে।
একমাত্র মেয়েই পিসির সম্বল। কমলা মেয়ে হিসেবে খারাপ না, জানেন। আগে লোকের সাথে কথা বলতো, ব্যবহার ভালো ছিল, কিন্তু গত 2 বছর থেকে তার মধ্যে একটা ভয়ানক পরিবর্তন দেখা দিয়েছে। কেমন পরিবর্তন? কমলা আজকাল যেসব ধরনের ব্যবহার করে তা বেশ অস্বাভাবিক। রাত্রিবেলা চুল খোলা অবস্থায় বাইরে চলে যায়, থেকে থেকে বিড়বিড় করে, মাঝে মাঝে গরু, ঘোড়া কিংবা ইঁদুরের গলা কেটে রক্ত বের করে, আর লাল রক্ত দেখে ও খুব খুশি হয়। তারপর ইঁদুর বা বেড়ালের চোখ খুবলে নেয় আর চোখগুলোকে আগুনে পুড়িয়ে তার ঘ্রাণ নেয়। মাঝে মাঝে শুনি শ্মশানে গিয়ে বসে থাকে, মরা কাঠ তুলে তাড়া করে লোকজনকে। একবার কি হলো জানেন, কমলা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, এই তো গত বছর কালী পুজোতে। আমাদের এ বাড়ির কালী পুজো অনেক দিনের, বেশ জাঁকজমক করেই হয়। আমার দাদু স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন, সে যাই হোক। তা যখন পুজো শেষের দিকে, তখন কমলা হঠাৎ ঝিমুতে লাগলো। আমাদের একটা রামদা ছিল, যেটা বলির কাজে ব্যবহার করা হয়, মানে ওই পশু বলি না, ওই চাল, কুমড়ো, সুপুরি এসব বলি দেওয়া হতো। সেটা ওই ঠাকুরের সামনে ছিল। কমলা সেই অবস্থাতেই দৌড়ে গিয়ে রামদাটা মাথার ওপরে ঘোরাতে লাগলো। সে কি তাণ্ডব নৃত্য শুরু করে, কি বলবো আপনাকে, যেন সামনে পেলে কোপ মারবে আমাদের কাউকে। আমরা আর কেউ বাইরে বসতে সাহস পেলাম না, সবাই ভেতরে চলে এলাম। সে রামদা ঘোরাচ্ছে আর বলছে, আয় আয়, আজ সব কটার মুন্ডু ছিন্ন করব, আয় আয়, তারপর তোদের রক্ত মাকে দেব। কিছু সময় পর সে ঠান্ডা হয়ে জ্ঞান হারায়, উঠোনেই পড়ে যায়। তারপর আমরা সবাই মিলে ওকে জল টল দিয়ে ঠিক করি। তার পরের দিন কমলাকে নিয়ে চলে যায়, তবে এখনো ওর সেই ঘোর কাটেনি। তাই ওর মা খুব চিন্তিত। কমলার অমন অবস্থা দেখে পাড়ার লোকেরাও বেশ চিন্তিত। ওকে সবাই খুব স্নেহ করে, ভালোবাসে, কিন্তু এখন ওর ভয়ে কেউ বাড়িতে আসে না। একটা না কথা বলে থামলো সনাতন, দেখলাম তার চোখে জল। আপনার পিসি কোনো ওঝা বা বদ্যি ডাকেননি কেন? দেখিয়েছেন তো, কিন্তু কোনো কাজ হয়নি। সবাই হার মেনে গেছে। আবার অনেক তান্ত্রিককে কমলা মুখ করে ভাগিয়ে দিয়েছে। আপনি ব্রাহ্মণ মানুষ, তাই আপনাকে বললাম যদি কোনো কিনারা করতে পারেন। আর কিছু চোখে পড়ছে কি? না। আচ্ছা, আপনি কি প্রয়োজনে আমাকে আপনার পিসির সাথে দেখা করাতে পারবেন বা তার বাড়িতে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? কিন্তু কমলা যদি আপনার ওপর রুষ্ট হয়ে আপনাকেই আক্রমণ করে? আমার ক্ষতি করা অত সহজ না সনাতন বাবু। আপনি আমাকে আগামীকাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক হলো, কাল সকাল থাকতেই বেরিয়ে পড়বো বোলপুরে। দেখাই যাক না কি হয়। সেই রাতে দারুণ আহার করলাম, তারপর সুন্দর নিদ্রা দিয়ে সকালবেলা উঠে জল খাবার খেয়ে রওনা দিলাম বোলপুরের উদ্দেশ্যে। গত রাতে সনাতন গরুর গাড়ি ঠিক করেছিল। সনাতনের বাবা শঙ্করবাবু বারবার আপত্তি করছিল বটে, কিন্তু আমি তাকে আশ্বাস দিলাম। তারপর ইষ্টদেবকে স্মরণ করে বেরিয়ে পড়লাম। বেলা তখন প্রায় ওই 1টা হবে। বোলপুর গ্রামে গরুর গাড়ি থেকে আমি ও সনাতন নামলাম। একটানা বসে থাকায় কোমরে একেবারে ধরে গেছে, কিন্তু গরুর গাড়ি থেকে নেমে মাটিতে পা দিতেই একটা শব্দ যেন শুনতে পেলাম। আমার বুকটা ছাদ করে উঠল। কেউ যেন আমার পা ধরে টান মেরে আবার ছেড়ে দিল, আর তার সঙ্গে একটা বিপদের গন্ধ নাকে এলো। তার সাথে রোম খাড়া করা একটা হিমশীতল বাতাস, আর কেউ যেন আমার কানে ফিস ফিস করে বলছে, ফিরে যা, ফিরে যা, এখনো সময় আছে, ফিরে যা, না হলে মরবি। আমি চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র বলতে লাগলাম। দেখলাম সনাতন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বললাম, চলো ভেতরে যাই। সনাতনের পিসির বাড়িটাও দারুণ, পুরনো বাড়ি বোঝাই যাচ্ছে।
তবে এক সময় দারুণ ছিল, তবে এখন ক্ষইতে শুরু করেছে। সনাতন তার পিসিকে ডাক দিল। একটু পরে একজন চাকর এসে দরজা খুলতে খুলতে বলল, মা ঠাকুরান বাগানে আছে, আপনি ভেতরে আসুন দাদা বাবু। কিন্তু ঘরে ঢুকতেই আমার মাথাটা যেন তুলে উঠল। মনে হলো এই বাড়ির দেওয়ালে প্রতিটি কোণায় যেন কেউ নজর রাখছে আমার উপর। তাহলে কি এখানে কি নজরদানি বসানো আছে? আমরা দুজনেই মুখ হাত ধুয়ে পশ্চিমের ঘরটায় গিয়ে বিশ্রাম নিলাম। কিছুক্ষণ পরে একজন মহিলার গলা শোনা গেল, সনাতন, এলি নাকি? হ্যাঁ পিসিমা। আমরা দুজনেই তাকে নমস্কার করলাম। আমার পরিচয় পেয়ে তার চোখে জল এলো। দেখলাম করুণ স্বরে বলল, বাবা, বড় অসহায় বোধ করছি আমি। সনাতন সবই জানে, দেখো দেখো যদি কিছু করতে পারো। সে আঁচল দিয়ে চোখের জল মুছে পেরিয়ে গেল। মিনিট খানেক বসবার পর দুপুরের খাবারের জন্য ডাক এলো। তবে এত কিছুর মধ্যে কমলাকে কিন্তু চোখে পড়ল না। আমরা দুজনেই একসাথে আহার করতে বসলাম। এদের প্রত্যেকেরই যে ঘর বড় তা বোঝাই যাচ্ছে। একসময় দারুণ কারবার ছিল। খেতে খেতে সনাতনকে জিজ্ঞেস করলাম, কমলাকে দেখছি না যে? না, ওই পিসিকে জিজ্ঞেস করতে হবে। আমার খাওয়া সেরে নিজের ঘরে শুয়ে মৌরি চিবাচ্ছি। এমন সময় একটা ঝগড়ার শব্দ কানে এলো। একজন আরেকজনকে বলছে, তুমি যাকে তাকে ঘরে ঢুকতে দাও কেন? সনাতন দাদা ও কাকে এনেছে? আমি কিছু বুঝি না, তোরা কি চাস? ওসব তান্ত্রিক ডেকে লাভ নেই, সবাইকে মরতে হবে। এইটুকুই শোনা গেল, এর থেকে বেশি আর কিছু শুনতে পেলাম না। বোধহয় কমলা এসেছে। আমার আর ঘুম হলো না। মনে একটা অস্বস্তি পাক খেতে শুরু করলো। বিকেল নাগাদ আমি সনাতনের পিসির সাথে আলোচনায় বসলাম। কমলা নেই, সে আবার বেরিয়ে গেছে। আচ্ছা, আপনার মেয়ে হঠাৎ এমন পরিবর্তন হলো কেন? এর পেছনে কিছু রহস্য আছে কি? শ্রীময়ী দেবী যা বলল তাতে আমার সন্দেহ যেন আরো বাড়ল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলতে শুরু করলো, আমার বিবাহের 4 বছর কেটে গেলেও আমার কোনো সন্তান হয়নি। পাড়া গাঁয়ে তো জানেন, সন্তান না হলে বউদের কত কিছু সহ্য করতে হয়, বাজা, কুলোটা ইত্যাদি। আমার স্বামী ও পরিবার সবাই চিন্তিত হয়েছিলাম। আমাদের ঘরে চাল ধানের অভাব ছিল না, কিন্তু যে সংসারে শিশু নেই সেখানে সুখ কই। আমার স্বামী মানত করলেন, যদি এ ঘরে সন্তান হয় তাহলে সে তার রক্ত দিয়ে কালী পুজো করবে। কিন্তু সেটাই কাল হলো ঠাকুরমশাই। প্রায় 1.5 বছরের মাথায় আমার ঘরে মেয়ে জন্ম হলো। ওর বাবা নাম রাখলো কমলা। ঠিক মেয়ের বয়স 1 বছরের মাথায় আমাদের বাড়িতে মানতকালী অর্থাৎ রক্ষাকালীর পুজো হলো এবং আমার স্বামী নিজের হাত কেটে রক্ত দিয়ে মাকে সংকল্প করল। কিন্তু ফল হয়েছিল বিপরীত। 7 দিনের মাথায় ঠাকুর বিসর্জন হওয়ার পর আমার স্বামী মারা যায়। সবাইকে রেখে সে পরলোকে চলে গেল। তবে মেয়ে হওয়ার পর আমাদের আরও উন্নতি হতে লাগলো। আমার শ্বশুর শাশুড়ি বয়স হয়েছে, তাই চাকর বাকরদের হেঁসেল দিয়ে আমি সংসারের হাল ধরলাম। যেন সুখ উপচে পড়ল ঘরে। তারপর টানা 15 বছর কাটল। আমার মেয়ের বিয়ের জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু বিয়ে হয় না। যেখানে দেখা হয় সেখানেই বিয়ে ভেঙে যায়। একবার একজন ছেলে এলো, তারা কমলাকে দেখে পছন্দ করলো। বিয়ে ঠিক হলো বটে, কিন্তু বিয়েটা ভেঙে গেল। পরে জানতে পেরেছিলাম যার সাথে মেয়ের বিয়ে হওয়ার কথা, ছেলেটার কালসর্প যোগ ছিল।
তবে সেই ছিল শুরু। এরপর আরও 2 বছর কাটলো। আমার শ্বশুর শাশুড়ি গত হলেন। তারপর আমার মেয়ে বেঁকে বসলো, বিয়ে আর করবে না। তবে আমার চিন্তা আরও বাড়ছিল। হাজার হোক, মেয়ে বিয়ে দিতে না পারলে আত্মীয় স্বজনেরা ছিঁড়ে খাবে। ভাবছি কি করা যায়, ঠাকুরকে দিনরাত ডাকছি। একদিন পৌষ মাসের বিকেলের দিকে একজন সাধিকা এলো। তার মাথায় জটাজুট, ভারী চেহারা আর মুখের ভাব খুব একটা ভালো নয়। সে রাতের জন্য আশ্রয় চাইল। আমরা চিরকাল সাধু সন্ন্যাসীদের সেবা করি, তাই তাকে ফেরাতে পারলাম না। তাকে ওপরের ঠাকুর ঘরের পাশে থাকার ব্যবস্থা করে দিলাম। কিন্তু সে যে অন্য ফোন দিয়ে এঁটেছিল সে আর কে জানত। সে পরদিন আতিথ্য গ্রহণ করে আমাদের অনেক মঙ্গল কামনা করে চলে যায়, আর যাবার সময় একটা জামা চেয়ে বসেন কমলার কাছে। আমি ভাবলাম হয়তো কোনো পুণ্য হবে। সেই সাধিকা চলে যাওয়ার পর থেকেই আমাদের ঘরে এই অবস্থা। প্রথমে কয়েকটা দিন কাটার পর আমার নজর গেল কমলার দিকে। মেয়েটা 2 দিনে পাল্টে গেছে। সব সময় চুপচাপ থাকে, কিছু বলতে গেলে রেগে যায়, ঠিকমতো খায় না। আমি ডাক্তার বদ্যি দেখালাম, কিন্তু ফল হয়নি। একদিন রাতে সেই প্রথম দেখলাম দৃশ্যটা। রাত যখন অনেক হবে, আমি কমলা আলাদা ঘরে থাকি। রাতে বিড়ালের কান্না পেয়ে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে ভালো করে কান পেতে শুনলাম। মনে হলো শব্দটা ঘরেই হচ্ছে। আমি বিছানা ছেড়ে বাইরে এলাম। এবারে ভালো করে কান পেতে রইলাম। শব্দটা আসছে কমলার ঘর থেকে। একটা বিড়াল করুণ কান্না ভেসে আসছে তার। প্রথমে দরজায় ধাক্কা দিলাম, কেউ খুলল না। তারপর 2-3 জন চাকর ডেকে দরজা ভাঙতেই লণ্ঠনের আলোতে এক অবাক কাণ্ড চোখে পড়ল। দেখলাম কমলা একটা কালো বেড়ালের গলায় ধারালো ছুরি দিয়ে কাটছে। এক হাতে গলা কাটছে, ওপর হাতে মাটিতে পড়া রক্ত দিয়ে বীজ মন্ত্র লিখছে। আমি তো শিউরে উঠেছি। স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে ব্যাস, তারপর থেকে নানান অদ্ভুত রহস্য। মাঝে মাঝে বাইরে বেরিয়ে যায় আর সব সময় বলে, আমাকে রক্ত দাও, না হলে তোমাকে খুন করে দেব। একবার ভেবে দেখুন ঠাকুরমশাই, স্বামী মারা যাওয়ার পর নিজের মেয়েকে কোলে পিঠে করে মানুষ করলাম, এখন সেই কিনা বলে আমায় খুন করবে। একবার তো গলা টিপে দিয়েছিল। ভাগ্যিস ওই চাকরটা মানে ভোলা ছিল, না হলে মারা যেতাম। তারপর ওঝাকে ডাকা হয়। সে তো ঘরের বাইরে থেকেই চারপাশ দেখে ভয় পেয়ে চলে গেল। এরপর অনেক তান্ত্রিক ডাকলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কমলাকে দেখে সবাই ভয় পায়। এই পর্যন্ত। তারপর গত 2 বছর থেকে ওর তাণ্ডব আরও বেড়েছে। ভয়ে কোনো লোকজন আমাদের বাড়িতে আসে না, আর ভুলেও যদি এদিকে কেউ আসে নানান হেনস্থার শিকার হতে হয়। একবার এক তান্ত্রিককে রামদা নিয়ে গোটা গ্রাম ঘুরিয়েছিল। কিন্তু কি করব, হাজার হোক মা তো। সন্তান যতই খারাপ হোক, মা বাবার কাছে তারা ভালো, আগলে রাখি। বড়ই দুর্ভাগ্যজনক। কমলা এখন কোথায়? কে জানে কোথায় গেল। ও যখন তখন বেরিয়ে যায়। ঠাকুরমশাই, আমার এ জীবনে আর কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েটাকে ঠিক করে দিন। ওই আমার সম্বল। আর কটা দিন বাঁচবো, যেন মেয়েটার বিয়ে দিয়ে যেতে পারি। ভদ্রমহিলা আবার কেঁদে উঠল। আমি তার হাত ধরে বললাম, আপনি কাঁদবেন না। আপনি আমার মায়ের মতো। আর সনাতনের কাছে সব শুনেছি আমি। দেখি চেষ্টা করে যদি কিছু করা যায়। আচ্ছা, সেই সাধিকাকে কোথায় পাওয়া যাবে? জানি না, তবে আমাদের চাকর ভোলাও নাকি সেই সাধিকাকে নদীর পাড়ের একটা ঝুপড়িতে ঢুকতে দেখেছে। আচ্ছা,
দেখছি কি করা যায়। আমরা কথা বলে উঠে পড়লাম, সব ঘটনা শুনলাম এবং বুঝলাম, কিন্তু সমাধান করতে গেলে কমলা আর সেই সাধিকাকে চাক্ষুষ দেখা দরকার। রাতে খাওয়ার পর সনাতন বলল, ঠাকুর, সবই তো শুনলেন, কি করবেন এবার? একটু ভাবতে দাও, যা করার কাল থেকে করতে হবে। আজ একটু বিশ্রাম নেই। পরের দিন সকালবেলা উঠতেই ঘরের একটা গোলমালের শব্দ পেলাম। দেখলাম সনাতন তার আগেই উঠে পড়েছে। আমি কোনো রকমে চোখ রোগড়ে বাইরে এলাম। দেখি বাইরে উঠোনে জ্ঞান হারিয়ে পড়ে আছে কমলা। তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর তার সামনে শ্রীময়ী দেবী হাউ মাউ করে কাঁদছে। আমি সনাতনকে দেখে বললাম, কি হলো? আরে সকাল সকাল উঠে দেখি এভাবে কমলা উঠোনে পড়ে আছে। তারপর লোক জড়ো করলাম, চোখে একটু জলের ছিটে দিলাম, কিন্তু বিচারির জ্ঞান ফিরছে না। সনাতনের চোখের জল। আমি বললাম, তুমি এক কাজ করো, আমাকে এক ঘটি জল এনে দাও। আমার কথা মতো সে সঙ্গে সঙ্গে জল এনে দিল। আমি সবাইকে সরিয়ে তার কাছে গেলাম। শ্রীময়ী দেবীকে বললাম, ওকে মাটিতে শুইয়ে দে, আমি যা করার করছি। শ্রীময়ী দেবী কমলার মাথাটা মাটিতে রেখে উঠে দাঁড়ালো। আমি মন্ত্র বলতে বলতে তার সারা শরীরে জলের ছিটা দিতে লাগলাম। কিন্তু ততক্ষণে একটা জিনিস আমার চোখে পড়েছে। কমলার শরীরটা ধীরে ধীরে লাল আর তারপরে নীলে পরিণত হতে লাগলো। মনে হলো যেন কিছুটা বেরিয়ে আসছে তার শরীর থেকে। আমি ছাড়া আর কেউ সেটা দেখতে পাচ্ছে না। তারপর ভালো করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে দিলাম। সনাতনকে বললাম, কমলাকে ধরাধরি করে তোমরা ওকে ভেতরে নিয়ে যাও, আর ওকে বেরোতে দিও না। সনাতন ও বাড়ির সবাই তাকে ভেতরে নিয়ে গেল। আমি মুখ হাত ধুয়ে বাজারের দিকে গেলাম। তবে মনটা বড় বিষণ্ণ। এত আশা করে এসেছি, এই অভিযান শেষ করতে পারবো তো? বাজারে ঘুরতে ঘুরতে বিশু নন্দীর দোকানে বসলাম। বিশু নন্দী কমলাদের দুটো বাড়ির পরেই থাকে। আমি তার দোকানে বসতেই সে বলল, আরে ঠাকুর মশাই যে, সকাল সকাল বসুন বসুন। সে আমাকে বসতে বলে চা এনে দিল। তবে বোলপুরের বাজারটা কিন্তু বেশ, সব রকমেরই জিনিস পাওয়া যায়। আজকে হাটবার, তাই লোকের ভিড় বেশি। আপনাকে একটা কথা বলবো ঠাকুর মশাই। কি কথা? ওই কমলার ব্যাপারে ঠাকুর, বড্ড ভালো মেয়ে ও। সে তো জানি বিশুদা, কিন্তু আমি চেষ্টা করব, দেখি কি করতে পারি। আচ্ছা বিশুদা, তুমি কিছু কি জানো ওদের পরিবারের ব্যাপারে? আগে না, তবে কাশীনাথ বড় ভালো ছিল, মানে কমলার বাবা আর কি। তবে ওই শয়তানি সাধিকা আসার পর থেকেই ওদের বিপদ শুরু। কি যে করে দিয়েছে কে জানে। তোমরা জানো না সে সাধিকা কোথায় থাকে? কোথায় আবার থাকে? ওই নদীর পাড়ে, কিন্তু কেউ ওর কাছে যায় না। হ্যাঁ, বলে ও নাকি ভালো না। চা এলো আমার জন্য। চা আর বিস্কুট খেতে দিল বিশু নন্দী। আমি আরো কিছু সময় থেকে চলে গেলাম। যখন ফিরলাম তখন মনে হলো কেউ যেন আমার কানে ফিস ফিস করছে। কেউ যেন বলছে, ফিরে যা, ফিরে যা। বলা বাহুল্য শিউরে উঠেছি। দিনের বেলা তো গায়ে কাটা দিয়ে উঠল। আমি কোনো রকমে চলে এলাম। ঠাকুর মশাই, কমলা শুয়ে আছে। ঠিক আছে, চাকরকে একটু ডাকো তো, ওর সাথে আমার একটু কথা আছে। সনাতন চাকরকে ডাকতে গেল। তার নাম ভোলা। কি হয়েছে ঠাকুর মশাই? তোমাকে একটা কাজ করতে হবে। যে কি কাজ ঠাকুর? বলছি, তুমি সেই সাধিকা ডিয়েরা চেনো তো, মানে যেই বাড়িতে এক রাত্রির জন্য আশ্রয় গ্রহণ করেছিল? হ্যাঁ চিনি, ওই শয়তানি নদীর পাড়ে যেটা থাকে ওটাই তো, ঝুপড়ি বানিয়ে আছে। ঠিক আছে, সেখানে আমাকে নিয়ে যেতে পারবে? পারবো। কখন যাবেন বলুন? বিকেলের দিকে যাব। আচ্ছা। বলেই সে চলে গেল। আমি বাড়ির চারপাশটা ঘুরে দেখতে লাগলাম, দেখা যাক যদি কোনো সূত্র মেলে। বাড়ির পেছনে মস্ত বড় বাগান, সেখানে নানান রকমের সবজি, আর একটা বড় দেখের পুকুর।
আমিও সনাতন ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ পুকুরের কাছে আসতেই আমি বেশ অবাক হয়েছি। দেখলাম ঘাটের কাছে মাটি খোঁড়া। কেউ মনে হয় কিছু করার জন্য মাটি খুঁড়েছিল, তা আবার চাপা দিয়েছে। একটা কোদাল আনো তো, পারবে? আনছি। সে দৌড়ে গিয়ে কোদাল নিয়ে এলো। আমি মাটি কোপাতে লাগলাম। বেশি দূর কোপাতে হলো না, একটু কোপাতেই দেখতে পেলাম একটা ভয়ানক জিনিস। দেখলাম গর্তের মধ্যে আছে একটা সিঁদুর মাখানো পুতুল, একটা হার, আর পাওয়া গেল একটা ছোট্ট কালো পাথর, লেবু, আরো অনেক কিছু যেটাতে সিঁদুর মাখানো ছিল। এবং আমি বুঝলাম এই বাড়ির উপর কেউ একটা টোনা করেছে। এসব কি ঠাকুরমশাই? পরে বলছি, আগে এগুলোকে দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে আসি, তারপর সব বলছি। আমি বাড়ি থেকে দূরে সেইগুলোকে ফেলে দিলাম, কিন্তু বাড়ি ফিরতেই হলো আরেক সমস্যা। দেখলাম কমলা বারান্দায় বসে মাথা দোলাচ্ছে। তার চুলগুলো এলোমেলো, আর তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। আমার যেতেই সে আমাদের দিকে তাকালো, খিক খিক করে হেসে উঠল, বলল, কিচ্ছু করতে পারবি না তোরা। কমলাকে প্রেতের কাছে চালান করে দিয়েছি, কেউ বাঁচাতে পারবে না। যতই তান্ত্রিক নিয়ে আয়, কেউ কিচ্ছু করতে পারবি না। আমি তার সামনে হাঁটু গেড়ে বসতেই সে আরো রেগে গেল। আমি তার মাথায় হাত দিতেই সে শান্ত হয়ে গেল, ধীরে ধীরে অবচেতন হয়ে পড়ে গেল। বললাম, যাও, ওকে ভেতরে নিয়ে যাও। সেদিন দুপুরে মুখে খাবার রুচল না, মনটা বড় বিষণ্ণ হয়ে গেল। হাজার হোক, আমিও তো একটা মেয়ের পিতা। চারি যেমন আমার মেয়ে, কমলাও তো আমারই মেয়ে। তার এই অবস্থা দেখে খুব মায়া লাগছিল। দুপুরে একটু বিশ্রাম নিয়ে চাকর ভোলাকে নিয়ে নদীর পাড়ে ঝুপড়িতে গেলাম, তবে সনাতনকে নিয়ে যাইনি। আমিও ভোলা গেলাম। তখন শেষ বিকেলের হলদেটে আলো পড়েছে রাস্তায়। যেতে যেতে ভোলা অনেক কথা বলে আমায়, সে কথা পরে বলছি। যখন প্রায় অন্ধকার হবে তখন সেই ঝুপড়ির সামনে গিয়ে আমি আর ভোলা দাঁড়ালাম। তবে আমরা আড়ালে দাঁড়িয়ে রইলাম। ঝুপড়ির পেছনে খানিকটা জঙ্গল, সেখানে আশ্রয় নিলাম। আমরা দাঁড়াতেই একজন মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। একজন আরেকজনকে বলছে, খবর নাকি ভালো না শুনলাম? ওই বাড়িতে নাকি এক তান্ত্রিক এসেছে, তবে ওর ক্ষমতা নেই যে আমার সাথে লাগবে, আর যদি কিছু হয় তাহলেও ও কিছু করতে পারবে না, ওর বিপদ হবে। তবে কমলা আর আমার কাছে আসতে পারবে না। কিন্তু তোরা ওর বাড়ি যা, বুঝলি, আর গিয়ে গোটা পরিবারকে ছিন্ন ভিন্ন করে দে, আর ওই তান্ত্রিকের মুন্ডটা এনে দিবি আমাকে। তবে আমার টোনা আর কাজ করছে না মনে হয়, সেই পুতুলটাকে কেউ ফেলে দিয়েছে। তাতে কিছু হবে না, তোরা আজ রাতে যা, গোটা পরিবারকে শেষ করে দে। ঠিক আছে, আপনি কিচ্ছু ভাববেন না, ওর গোটা পরিবারকে তছনছ করে দেব, কাউকে বাঁচতে দেব না। ওরা তো জানে না আমি কে। আমার বাবাকে কাশীনাথ অপমান করেছিল, আমি তার প্রতিশোধ নেবই। আগে কাশীনাথকে মেরেছি, তারপর ওর মেয়ে কমলা, সবশেষে ওর বউটাকে মেরে ধীরে ধীরে গোটা গ্রামকে গ্রাস করব। প্রত্যেকটা মানুষের রক্ত আমার চাই। আমরা দাঁড়িয়েছিলাম। ঠাকুর মশাই, চলুন এবার। চলো। আমরা ফিরে এলাম। আস্তে আস্তে ভোলাকে বললাম, এখানে যা শুনলে কাউকে কিচ্ছু বলবে না, শুধু তুমি আর আমি জানবো, ঠিক আছে? আচ্ছা ঠাকুর মশাই। আমরা চলে এলাম। তবে ব্যাপার খানিকটা পরিষ্কার হলো। তবে সাধিকার বাবাকে কাশীনাথ বাবু অপমান করেছিল কোনো একটা রহস্যময় কারণে। সেটা আমরা যখন ফিরলাম তখন প্রায় সন্ধ্যা। সন্ধ্যা নাগাদ চা খেয়ে শ্রীময়ী দেবীকে আমার ঘরে ডাকলাম। বললাম, আচ্ছা,
আপনার স্বামী মানে কাশীনাথ বাবু কারোর কাছে কি দীক্ষা নিয়েছিল, মানে কোনো সাধক টাধক? হ্যাঁ, আসলে এরা তো জমিদারের বংশ। আগে একজন কুলপুরোহিত ছিল, সে মারা যায়, আর একজন তান্ত্রিক আসে, তার কাছেই আমার স্বামী দীক্ষা নেয়। পরে শুনেছিলাম কি নিয়ে স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়, কিন্তু সেই তান্ত্রিককে আমি দেখিনি। আমি ভাবছিলাম যে কথাটা বলবো কিনা, এমন সময় এমন একটা ব্যাপার হলো। ভোলা খবর দিল যে উঠোনে নাকি গিয়ে পড়ে আছে। আমরা ব্যস্ত হয়ে নিচে গিয়ে দেখলাম উঠোনের সামনে একজনের মরদেহ পড়ে, তার গলাটা জবাই করা হয়েছে, সেখান থেকে লাল রক্ত বেরিয়ে পড়ছে মাটিতে। লণ্ঠনের আলোতে দৃশ্যটা আরো স্পষ্ট হয়ে গেছে। যে মারা গেছে তার চোখ আতঙ্কে বেরিয়ে আছে, মনে হয় অনেক ভয়ানক কিছু দিয়ে মেরেছে তাকে। আমার গায়ে কাটা দিয়ে উঠল, আর নাকে একটা পচা গন্ধ এলো, সেটা বিপদের গন্ধ। আরে, এ তো কানু চোর, এ তার বাড়িতে চুরি করত, কিন্তু এভাবে মারল কে? নিশ্চয়ই কোনো ডাকাতদের খপ্পরে পড়েছিল তাই। আমি তখন শুনছিলাম কথাগুলো, এ কোনো ডাকাতের কাজ নয়। সেই সাধিকা পিশাচ পাঠিয়েছে এদের মারার জন্য। আজকেই তো বলেছিল পিশাচ পাঠাবে, কিন্তু চুপ করে রইলাম। পরে ওরা টোন দেখে দেহটা সৎকার করলো। সেই রাতে আমি শ্রীময়ী দেবীকে তার স্বামীর ঘটনাটা বলি, এবং এও জানালাম সাধিকা তাদের সর্বনাশ না করে ছাড়বে না। তাহলে ঠাকুর, উপায়? আমরা কি কেউ বাঁচবো না? বাঁচবেন, কিন্তু খটকা লাগছে সেই তান্ত্রিকের সাথে এমন কি হয়েছিল কাশীনাথ বাবু? আপনি কিছু কি জানেন? আগে না ঠাকুর মশাই, জানলে কি আর চুপ করে থাকতাম? সুতরাং আমি নিরুপায়। চোখের সামনে একটা ভয়ানক ঝড় ধেয়ে আসছে, আর আমি কিছুই করতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমায় আজকে আটকে দিয়েছে। সেই রাতে আরো একটা দৃশ্য চোখে পড়ল। তখন অনেক রাত হবে, সনাতন ঘুমালেও আমার চোখে ঘুম নেই, কারণ চিন্তায় ঘুম আসছে না। বারান্দায় এসে পায়চারি করছি, এমন সময় চোখে পড়ল কেউ যেন বাইরের উঠোনে বসে মাথা দোলাচ্ছে। আমার সন্দেহ হলো কে আবার। আমি ধীরে ধীরে সদর দরজা খুলে যেই বেরোবো, সেই বসে থাকা ব্যক্তি মাথা ঘোরালো, মানে শরীরটা সামনে রেখে শুধু মুন্ডুটা ঘোরালো, আর তার মুখটা দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। এ কি, কোন ভয়ানক পিশাচ যার মুখটা কালো, চোখ দুটো লাল ধকধকে করে জ্বলছে, তার করাতের মতো সাদা নৃশংস দাঁত বাইরে বেরিয়ে আছে, আঠালো লাল পড়ছে সেখান থেকে। আর তীব্র ক্রোধে আমার দিকে তাকিয়ে আছে সেই শয়তান। আমি কি করব বুঝতে পারলাম না। মনে হচ্ছে পা দুটো ঠকঠক করে কাঁপছে। কিছুক্ষণে তাকানোর পর পিশাচটা তার মুখ থেকে ধোঁয়া ছাড়তে লাগলো, আর মনে হলো সেই ধোঁয়া যেন আমার মাথায় ঝিমঝিম করছে। মনে হলো জ্ঞান হারিয়ে পড়ে যাব। আমি মধুসুন্দরী দেবীর ধ্যান করতে লাগলাম, আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। পরদিন জ্ঞান ফিরল বটে, তখন আমি বিছানায় শুয়ে, মাথা যন্ত্রণা করছে খুব। আমি সনাতনকে কোনো রকমে ডাক দিলাম, সে দৌড়ে এলো। আরে ঠাকুরমশাই, কেমন আছেন এখন? মোটামুটি আছি। কি হয়েছিল আপনার? জ্ঞান হারিয়ে পড়েছিলেন কেন? সে অনেক কাণ্ড, পরে বলবো। তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ ঠাকুরমশাই? তুমি ভোলাকে ছদ্মবেশী সাধকটার কাছে পাঠাও, এবং ছলে বলে কৌশলে তার থেকে সমস্ত ঘটনা জানবো। আজকেই পাঠানোর ব্যবস্থা করে যেভাবেই হোক, খুব দরকার। তারপর আবার জ্ঞান হারিয়েছিলাম, তবে পুরোপুরি সুস্থ হতে লেগেছিল 3 দিন। তবে আমি হার মানিনি। সনাতন ভোলাকে পাঠিয়েছিলাম, সমস্ত কিছু জেনে এসেছে। তবে 3 দিনে ভয়ানক অনেক কিছুই ঘটেছে। যেমন আমি যেদিন অসুস্থ হই, সেদিন নাকি বিশু নন্দীর বউ মারা যায়। তাকে কেউ নির্মমভাবে খুন করে তার মুন্ডু ও শরীরটা আলাদা করেছিল। এরপরে শিকার হয় ওই পাড়ারই একজন বাগদি।
তাকে মেরে হাত পা ছিন্ন ভিন্ন করে দিয়েছিল একেবারে। মোট কথা, আমার অসুস্থতার সুযোগ নিয়ে সাধিকা নরহত্যা করছে ওই পিশাচটাকে দিয়ে। না, আর না, এবার ওকে বিনাশ করতেই হবে। এবার তোমাদের একটা কথা বলি। বলার কাছ থেকে যা জেনেছি এবং আমার কিছুটা অনুমান এবং শ্রীময়ী দেবী কিছু কথা জুড়ে এই দাঁড়াচ্ছে, সাধিকার নাম রাগিনী। রাগিনী ওর বাবার নাম রামনাথ। রামনাথ একজন কালো জাদুর শয়তান। রামনাথ এই বাড়িতে পুজো করতে আসতো তার সাথে রাগিনী। খুব ছোট থেকে তান্ত্রিকের মেয়ের সাথে কাশীনাথ বাবুর ঘনিষ্ঠতা ছিল, তবে কোনো শারীরিক সম্পর্ক নয়, বন্ধুর মতো। তান্ত্রিক সব জানতো, তাই সে কাশীনাথ বাবুর বাবাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু কাশীনাথের বাবা রাজি হয়নি, কারণ তারা ছিল উচ্চবংশীয়, সুতরাং যাকে তাকে তো আর ঘরে তোলা যাবে না। এই নিয়ে তাদের বাড়িতে তুমুল ঝগড়া আর অশান্তি হয় এবং সাধু নানা রকম অভিশাপ দেয়। তারপর সাধু চলে যায়। পরে বাবা মেয়ে কামাখ্যা তীর্থে যায় এবং সেখানে তার মৃত্যু হয় এবং মৃত্যু সজ্জায় মেয়েকে বলে গেল, আমার অপরিবর্তিতে তুই প্রতিশোধ নিবি, ওই বংশকে একেবারে নির্বংশ করবি। সেই ছিল রাগিনীর পথ চলা। কামাখ্যাতে গিয়ে নানান তন্ত্রবিদ্যাতে পারদর্শী হয় সে। বহু বছর পর আবার গ্রামে ফিরে আসে এবং খবর পেল কাশীনাথ সুখে সংসার করছে। একটি মেয়ে হয়েছে, নাম তার কমলা। শুনে সাধিকার হিংসে হয় যে যার জন্য তার পিতার মৃত্যু হয়েছিল সে কিনা সংসার করছে। তাই কাশীনাথের বাবার মৃত্যুর পর সে এক রাত্রির জন্য আশ্রয় নিয়েছিল এই বাড়িতে। আমার চির বিশ্বাস ওই একদিনই যা করার সে করে গেছে। প্রথমে মাটি খুঁড়ে পুতুল তন্ত্রের মাধ্যমে কমলাকে বশ করেছে। তারপর এখানকার মাটি কিছুটা নিয়ে গিয়ে টোনা করেছে। আবার কমলার জামা নিয়ে গেছে, তাই এত বিপদ। যখন দেখলো আমার আগমন হয়েছে, তখন ওই পিশাচকে পাঠিয়েছিল নরহত্যার জন্য, কারণ এছাড়া আর কোনো পথ ছিল না তার কাছে। তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ বাবু? ওই সাধিকাকে যে কোনো উপায়ে এই বাড়িতে আনতে পারবে? চেষ্টা করব বাবু, তবে ও আমাকে চিনতে পারেনি। ঠিক আছে, দেখো, তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে হবে। সেদিনটা কোনো রকমে কেটে গেল। আমি রাতে স্থান বন্ধন করে দিলাম, সে সাধুর দেওয়া মন্ত্র দিয়ে জল ছিটিয়ে। তবে পরের দিন থেকে কমলা আগের থেকে সুস্থ হতে লাগলো। আমি শ্রীময়ী দেবীকে বললাম, আমি মঙ্গলচণ্ডীর পুজো করতে চাই, আপনাদের বিপদ থেকে উদ্ধার করতে হবে। সে করুন না, আপত্তি কি? সেদিন থেকে কিছু কিছু জিনিস জোগাড় করতে লাগলাম, কারণ এই সব পুজো করতে বেশ কিছু জিনিস লাগে। তবে আজ যেভাবেই হোক ওই পিশাচটাকে বধ করতেই হবে। যখন প্রায় বিকেল, তখন ভোলা এসে বলল, ঠাকুর মশাই, কাজ হয়ে গেছে, সাধিকা কাল সন্ধ্যায় আসবে। কাজ হয়েছে। রাতে খাওয়ার পর আমি শ্রীময়ী দেবী ও সনাতনকে বললাম, কমলাকে একটু লাগবে, আর তার সাথে লঙ্কা ও হলুদ নিয়ে এসো। আমার বলা মাত্রই সমস্ত কিছু এনে দিল তারা। কমলাও এলো, সে ঝিমিয়ে পড়েছে। বেচারির উপর দিয়ে অনেক ধকল গেছে এই কদিন। তোমার কোনো ভয় নেই মা, আমি যা বলবো তা আজ্ঞা পালন করবে, ব্যাস, আর কিচ্ছু না। কমলা মাথা নাড়ল। আমি কমলা চারপাশে একটা গন্ডি দিয়ে দিলাম, তার একটা সিঁদুর মাখানো সুপারি তার হাতে দিয়ে বললাম, মা, সে পিশাচকে আহ্বান করো, কারণ তোমার ডাকেই সে সাড়া দেবে। আমার কথা মতো সেই পিশাচকে আহ্বান করতে লাগলো সে। প্রথমে নিশ্চুপ, তারপর শো 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 করে আওয়াজ ভেসে আসছে, আর চারিদিকে ধোয়া হচ্ছে ধীরে ধীরে। মনে হচ্ছে সে আত্মা যেন ছুটে আসছে। আমি আড়ালে চলে গেলাম। কিছু সময় পর সেই কালোমুখী পিশাচ এসে হাজির হলো। বাড়ির ভেতরে সবাই ঠক ঠক করে কাঁপছে। আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। কি ব্যাপার? আমাকে আহ্বান করার কারণ তাড়াতাড়ি বল। আমার পড়া সংকেত, বলল কমলা। ওই আমাকে এভাবে বেঁধে রেখেছে, তুমি আমাকে উদ্ধার করো।
আমি খুব কষ্ট পাচ্ছি। আচ্ছা, সেই তান্ত্রিক কই? সে আমাকে এভাবে রেখে ভেতরে ঘুমোচ্ছে। বলেছে আমাকে শেষ করে ফেলবে, তাই তোমাকে ডাকলাম। পিশাচটা আবার খিক করে হাসলো, বলল, দাঁড়া, তোকে মুক্ত করছি। যেই দু পা এগোতে যাবে অমনি সেই গণ্ডির মধ্যে বাধা পেয়ে ছিটকে পড়লো পিশাচটা, আর কমলা আমাকে ডাক দিল, শিগগিরই এসো ঠাকুর মশাই। আমাকে আড়াল থেকে বেরোতে দেখে পিশাচের মুখ ভাব বদলে গেল। সে মাটিতে পড়ে ছটফট করছে আর বিশ্রী গালাগাল দিচ্ছে। শয়তানি, এই ছিল তোর মনে? আমার প্রভু তোকে কত ভালোবাসতো, আর আর তুই কিনা শেষ পর্যন্ত আমাকেই। দেখ দেখ এবার তোকে কি করি। পিশাচটা যেই হা করেছে আমি অমনি তার দিকে হলুদ পুড়িয়ে ছুঁড়ে দিলাম। তারপর শুকনো লঙ্কা জ্বালিয়ে তার নাকের কাছে ধরতেই সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। মনে হলো ওষুধে কাজ হয়েছে। তারপর সনাতন আর ভোলাকে ডাক দিলাম, তোমরা লণ্ঠন নিয়ে এসো তাড়াতাড়ি, এটাকে পুড়িয়ে মারবো। এদিকে কমলাচন আবার ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে। পিশাচটা দাঁত কিরমির করছে। ভোলা লণ্ঠন আনতেই তার দিকে ছুঁড়ে দিলাম, আর লণ্ঠন ভেঙে তেল ছিটকে পড়লো তার চামড়ায়। পিশাচের গায়ে তপ করে জ্বলে উঠল। সে কি দৃশ্য! পিশাচটা জ্বলন্ত আগুনের ভেতরে গো গো শব্দ করছে, মনে হচ্ছে কোনো আত্মা মুক্তি চাইছে নরক থেকে। কিছুক্ষণ পর আগুনটা নিভে গেল, এখন ছাইটুকু পড়ে আছে। ওদিকে কমলা মাটিতে পড়ে তার জ্ঞান হারিয়েছে। আমরা কাজ শেষ করে তাকে নিয়ে ভেতরে গেলাম। একজনকে বিনাশ করা গেছে, কিন্তু আরেকজন বাকি রয়েছে, রাগিনী। এবার তার পালা কাল সকাল থেকেই পুজোর জোগাড় করতে হবে। রাতে যখন শোবার উপক্রম করছি তখন দেখলাম বাইরে আবার একটা মৃদু বাতাস উঠেছে। তবে সেই বাতাস ওই পর্যন্তই হচ্ছে, এই বাড়িতে প্রবেশ করতে পারছে না। আমি মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙলো পাখির ডাকে। এখানে এসে এই 3-4 দিন পরে পাখির ডাক শুনতে পেলাম, বেশ ভালো লাগলো। আমি উঠেছি দেখেই সনাতন উঠে পড়লো। আর শুয়ে কাজ নেই, চলো উঠে পড়ি, স্নান করে কাজগুলো গুছিয়ে নিই। আমরা দুজনে গেলাম নদীতে স্নান করতে। স্নান সেরে বাইরে উঠোনে ঈশান কোণে মাটি লেপে বেদি তৈরি করলাম। তার উপর নবগ্রহ এঁকে পেতলের ঘট ও মঙ্গলচণ্ডী পট অর্থাৎ ছবি রাখলাম। আমার কাজ শেষ হওয়ার পরেই শ্রীময়ী দেবীকে বললাম, আপনি কমলাকে স্নান করিয়ে দিন, আর আজ যেন ওই ভিটে ছেড়ে অন্য কোথাও না যায়। আমার কথা মতোই কাজ হলো। আমি গোটা বাড়ির প্রত্যেকটা জায়গায় আটা দিয়ে গণ্ডি দিয়ে দিলাম, আর গণ্ডি চড়ে একটা করে সুপারি রাখলাম, কারণ এইসব কাজে বাধা আসবেই। আমি সতর্কতা জরুরি। বেলা 12টা নাগাদ আমি আচমন আর জল শুদ্ধ আসন শুদ্ধ করে পুজো করতে বসলাম। আমি উচ্চস্বরে মন্ত্রপাঠ করে পুজো করছি। কমলাকে স্নান করিয়ে নিয়ে এলো তার মা। আমি যা যা উপকরণ শেষ করলাম তখন বিকেল 4টে বাজতেই আমি যজ্ঞের আয়োজন করলাম। ঠিক তখনই একটা হিমশীতল বাতাস এসে গায়ে লাগলো। আমি সেদিকে কর্ণপাত না করে নিজের মতো কাজ করতে লাগলাম। মিনিট 10 পরে যজ্ঞ সাজিয়ে আগুন জেলে ঘি দিয়ে আহুতি দিচ্ছি হোমে। আমি যত হোমে ঘি দিচ্ছি হাওয়াও যেন তত দাপটটা বাড়াচ্ছে। বাড়ির অনেকেই অবাক হয়ে গেল। আমি একটা লাল কাপড়ের নারকেল, মাটি, কর্পূর আগুনে দিলাম। তারপর মন্ত্র বলতে শুরু করলাম। মন্ত্র শেষ হতেই চোখ পড়ল গণ্ডির বাইরে। দেখলাম সাধিকা হাতে একটা ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে। সে কি ভয়ানক দেখতে! তার ক্রোধিত চোখে আমার দিকে তাকিয়ে যেন তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তীব্র রোষ ফেটে পড়ছে সর্বাঙ্গে, যেন হাতের কাছে পেলেই সে সেরে ফেলবে। এই তাহলে রাগিনী, যে এই পরিবারের সর্বনাশের জন্য লিপ্ত হয়েছে, মরণ সাধনার সর্বনাশী। হোমের আগুন তখনও ছিল। সাধিকা রাগিনী এবার মুখ খুলল। কি রে,
তুই কি ভেবেছিস আমাকে এসব করে আটকাবি? তা সম্ভব নয়। দেখ এবার আমি কি করি। কথা শেষ করে হাতের ত্রিশূলটা যেই ছুঁড়ে মারতে যাবে তখনই ঘটল অঘটন। সাধিকা রাগিনী আছাড় খেয়ে পড়ল। ব্যাপারটা হয়তো অবিশ্বাস্য তোমাদের কাছে, কিন্তু আমি তারানাথ তান্ত্রিক স্বচক্ষে যা দেখেছি তাই বলছি। সাধিকা পড়ে গেল বটে, কিন্তু আবার ওঠার চেষ্টা করলো। আমি কমলাকে বললাম, কমলা যাও, ওই সাধিকাকে ত্রিশূল দিয়ে পিঠে গেঁথে দাও, তাড়াতাড়ি করো, ঘোর বিপদ, যজ্ঞের আগুন কিন্তু নিভে আসছে, তাড়াতাড়ি যাও। এবার পরিবর্তন হলো কমলা। আমার কথা শেষ হতে না হতেই সে তার মাথার চুল খুলে রাগী মুখে সাধিকার দিকে গেল। তারপর ত্রিশূলটা নিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, আমার সর্বনাশ করতে এসেছিলি, আমাকে দিয়ে নানান কুকর্ম করিয়েছিস, আমার ইচ্ছার বিরুদ্ধে তুই নিরীহ জীবগুলোকে মারতে বাধ্য করেছিস, আমার মায়ের সাথে সম্পর্ক খারাপ করেছিস। আমি তোকে ছাড়বো না, তুই মর, মৃত্যুই তোর একমাত্র সাজ। সাধিকা আড়ষ্ট গলায় ক্ষমা চাইছে, করুণ ভাবে প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু কমলা তার কোনো মিনতি শুনল না। বিনা বাক্য ব্যয় করে মুখ থেকে একটা শব্দ না বার করে ত্রিশূলটা গেঁথে দিল সাধিকার পিঠে। আমি আমার তখন এক অসুবিধে, আসন ছাড়তে পারবো না, তাই সনাতন আর ভোলাকে বললাম, যাও, ওকে থামাও। তারা কাছে গেল বটে, ততক্ষণে সব শেষ। সাধিকাকে মেরে ফেলেছে কমলা। সাধিকার ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে, চোখ বন্ধ হয়ে গেছে তার। কমলা টুলতে টুলতে আবার জ্ঞান হারালো। আমি শেষে মঙ্গল ভৈরবের আরতি সেরে এদের বাড়ি থেকে চিরতরে পাপ বিনাশ করলাম। তবে শেষটায় মন খারাপ হয়ে গেল। সেই রাতে সাধিকার দেহ সৎকার হলো, সঙ্গে সঙ্গে ত্রিশূলটাকে জলে ফেলে দিলাম, কারণ যে রক্ত নেয় সে আবার কারো রক্ত নেবে, তাই ওটাকে বিদায় করাই ভালো। পরদিন সকালে মনটা বেশ ভালো হয়ে গেল। আমার মনের বিপদে ঘন্টা থেমেছে। তবে এবার বিদায় চাই। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নদীতে স্নান করে এলাম। সনাতন যায়নি। আমি ফিরতেই আমার জন্য জল খাবারের ব্যবস্থা করলো। দাওয়ায় বসে আমি আর সনাতন আমরা দুজনেই আহার করছি। তখন কমলা এলো আমার কাছে, হাসি মুখে আমার পাশে এসে বসে বলল, কাকা বাবু, আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ মা, বলো, কি বলবে? যেদিন আমাদের বাড়িতে সাধিকা আসে সেদিন রাতে আমাদের দোতলা ঠাকুর ঘরের পাশে মা ওনাকে আশ্রয় দেয়। আমিও ওর সাথে ঘুমোলাম। সে আমাকে একটা জিনিস খেতে দিল, চরণামৃত। বলতো, তোর আর কেন চিন্তা, এটা খেয়ে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম চরণামৃত ছিল না, ওটা আরক মেশানো মাথা ঝিমঝিম করা কিছু একটা নেশা ছিল। তারপর রাতে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে ঘুম ভেঙে গেল, দেখলাম সাধিকা বিছানাতে নেই। আমার সন্দেহ হওয়ায় আমি উঠে বাইরে এলাম, দেখলাম ঠাকুর ঘর খোলা। আমি চুপি চুপি আড়াল থেকে দেখলাম সাধিকা একটা কালো বেড়ালকে মেরে রক্ত দিয়ে সাধনা করছে। তার সামনে কঙ্কালের মাথা, যেটা হাওয়ায় ওঠানামা করছে। আমি এসব দেখে অজ্ঞান হয়ে গেলাম। তারপর থেকে আর কিছু মনে নেই, কিন্তু সাধিকা আমাকে বশ করেছিল। ও যা বলতো না, যেন না করে থাকতে পারতাম না। মনে হয় না করলে ঘুম হতো না, আর খুব কষ্ট পেতাম। কমলার চোখে জল, সে কাঁদছে। তবে এখানেই শেষ নয়। আমার খাওয়া শেষ হতেই সে বলল, কাকা বাবু, জন্মের পর বাবাকে হারিয়েছি, কিন্তু আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল। আজ আপনি যা করলেন, আমার পিতা বেঁচে থাকলেও তাই করতেন। আপনি ভগবান কাকা বাবু, ভগবান। আমি কোনো ভগবান নই মা। বিপদে পড়লে ভগবান আমাকে পাঠায়, আমি তার দূত। পৃথিবীতে কেউ কারণ নয়, সুতোয় বাঁধা ঈশ্বর সবাইকে চালনা করে। তাছাড়া শুধু আমি নয়, তোমার সনাতন দাদা না থাকলে এই অভিযান হতো না মা। বিপদে পড়লে আবার আসবো। পরদিন সকালে বিদায় জানিয়েছিলাম তাদের।
কিন্তু খুব কষ্ট, বেদনা, দুঃখ, আশঙ্কা নিয়ে তাদেরকে বিদায় জানালাম। আমি বোলপুর হতে বাড়ি চলে আসি। তারপর বছর 3 কাটার পর খবর পেলাম কমলা ভালো করে বিয়ে হয়েছে, সে সুখে আছে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। অনেক কষ্ট পেতে হয়েছিল মেয়েটাকে, শেষটায় অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে মুক্তি পেয়েছে। তারানাথ থামল। বাইরের বৃষ্টিটা কিছুটা ধরেছে, তবে কিশোরী আজ অন্য মনস্ক। অন্যদিন সে খোঁচা দিতে ছাড়ে না, আজ নিশ্চুপ। শেষে বললাম, আজ চলি, আবার আসবো একদিন, ভালো থাকবেন। তারানাথ উদাসভাবে মাথা নেড়ে বলল, এসো। আমরা মটলেনে তারানাথের ডেরা ছেড়ে রাজপথের জলমগ্ন সড়কে পা দিয়েছি। শুনছিলেন তরুণ অধিকারীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক এবং কালের বৃত্তান্ত। গল্প পাঠিয়ে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি, দিব্যেন্দু। আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। আজকের জন্য চললাম, দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন বঙ্গকথা।